হাফ ইয়ারলি আর মান্থলি ইন্টারেস্টেড, এম হচ্ছে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং। তাহলে এখানে আমরা যদি দেখি যে প্রথম অঙ্কটা দিয়েছিল 3% এভরি 6 মান্থ, 6 মান্থ মানে বছরকে 2 ভাগে ভাগ করা হলো, তাহলে এম এর মান 2 আর 0.03 হচ্ছে 6 মান্থস ইন্টারেস্ট রেট। এইটা ওখানে বসিয়ে দিলে সরাসরি চলে আসবে 6.09%। এটা গতকাল আমরা আলাপ করেছি, একইভাবে সবগুলো করলেই হবে। আজকে আমরা আরেকটা এক্সাম্পলে যাই। এখানে কি বলছে দেখেন, এখানে if house prices rise by 20% per annum, find the equivalent percentage rise per month। তার মানে এটা বার্ষিক দেওয়া আছে, বের করতে বলছে মাসের, আর পরেরটা হচ্ছে দি পার্সেন্টেজ রাইজ ওভার 9 মান্থস, 9 মাসেরটা বের করতে বলছে। ওকে, তাহলে এই একই ফর্মুলার সাহায্যেই হবে, তবে এখানে একটু দেখতে হবে আপনাদের। এই অঙ্কটা হচ্ছে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 8, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 8। তাহলে হাউস প্রাইস বাড়লো হচ্ছে 20%, যেটা দাম ছিল 100 টাকা সেটা হয়ে গেল 120 টাকা, যেটার দাম ছিল 1 টাকা সেটার দাম হয়ে গেল 1 টাকা 20 পয়সা। এইটা হচ্ছে যে বৃদ্ধির ইফেক্ট আমরা এইভাবে দেখি। তাহলে এই যে ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ পার মান্থ, তাহলে এটা কত হবে? এইটা একটু দেখেন, স্যার। হ্যাঁ বলেন স্যার, ফার্স্ট কোশ্চেন তার মানে দেওয়া আছে যে দ্য ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ রাইজ পার মান্থ, মানে প্রতি মাসে কত করে বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, আমরা বের করলাম। তো দ্বিতীয়টা দেওয়া আছে পার্সেন্টেজ রাইজ ওভার 9 মান্থ, তার মানে কি পুরা 9 মাসের টোটালটা না 9 মাসে প্রতি মাস করে? 9 মাসে, 9 মাসের প্রতি 9 মাস পর পর, এটা প্রতি 9 9 মাস মাসের পর ইফেক্টটা পর। কি? হ্যাঁ 9 মাস পর পর। এখানটাই আমি একটু দাঁড়ান দেখে নিই যে অঙ্কটার আবার ঠিক আছে কিনা। এটা দেওয়া আছে হচ্ছে বার্ষিক, আমাকে যেতে হবে মাসে। তাহলে এইটা একটু আপনাদের এই বইতে টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 8 সলিউশনটা একটু বের করেন তো, যদি বই কাছে থাকে। এই জায়গাটায় একটু আমার এই স্লাইডে একটু গোলমাল আছে, এই জন্য সমস্যাটা। এই যে 1.24 যেটা, এটা 1.20 হবে, বা শুধু 1.2 হবে। এটা আমি বলছি কেন, দেখেন আপনার এর আগের স্লাইডে যেটা দেখালাম যে মান্থলি দেওয়া আছে, ইয়ারলি ইকুইভ্যালেন্ট বের করতে হবে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে এম এর মান হবে, আমি 80
মান্থলি, মাসে আসি, যাব বছরে, অর্থাৎ 12 গুণে চলে যাচ্ছি। এখানে হচ্ছে উল্টা, 80 বছরে অর্থাৎ 12 মাসে আসি, আমাকে যেতে হবে প্রতি মাসে। তার মানে এখানে কিন্তু 12 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। তার মানে আমার যে রেটটা দেওয়া আছে এটা হচ্ছে 12 মাসের, এইটা থেকে আমি চলে যাব হচ্ছে মান্থলি, অর্থাৎ এইটার 12 ভাগের 1 ভাগ হবে। সেই জন্য আমরা ওই যে আবার ওই ফর্মুলায় যাই, এখানেই দেখেন আয়ের মানটা হবে হচ্ছে, তাহলে এখানে হবে আই বাই এম, এখানে হবে আই বাই এম, কারণ আই বাই এম। আচ্ছা, এই জায়গাটাই আমি যেহেতু এখানে তাহলে এম এর মানটা কত, ফার্স্ট হচ্ছে এম এর মানটা কত, এম এর মান হচ্ছে যেমন আগের অঙ্কের ক্ষেত্রে আমরা ছিলাম, এখানে এম এর মান কত ছিল, এম এর মান ছিল হচ্ছে প্রথম অঙ্কটার ক্ষেত্রে ছিল 2, যেহেতু 6 মাস, 6 মাস থেকে বছরে গেলে 2টা 6 মাস লাগে। এখানে কোয়ার্টার মানে 4টে কোয়ার্টার হইলে 1 বছর হয়, অতএব এম এর মান 4। এখানে আছে মান্থলি, 12টা মাস হইলে 1 বছর হয়, অর্থাৎ আমি আসি ছোট স্প্যান অফ টাইমে, পিরিয়ড অফ টাইমে আমি যাচ্ছি বড় পিরিয়ডের দিকে। এখনকার যে অঙ্কটা এইটা হলো তার উল্টা, এখানে আসি বড় অর্থাৎ বছরে আসি এনাম, আমি যাব মাসে, তাহলে এম এর মান হবে 1/12 অর্থাৎ 12 ভাগের 1 ভাগ। আমার আছে 12 মাসে আসি আমি যাব 1 মাসে, তাহলে এই যে রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া আছে ওই একই ফর্মুলা 1 + 20% হোল টু দি পাওয়ার 1/12 - 1, এইটা করে দেখেন 1 + 20% হোল টু দি পাওয়ার, অর্থাৎ অঙ্কটা প্রথম অঙ্কটা হবে 1 প্লাস, আচ্ছা এইটা আমরা একটু কি করে দিই, যেমন ওই অঙ্কটাই যদি এখানে করি তাহলে 1 + 0.20 হোল টু দি পাওয়ার, এখানে হবে 1/12 হোল টু দি পাওয়ার 1/12, অর্থাৎ এখানে 1/12, এই এখানে -1, এইটা সমান কত হয় করে দেখেন একটু আপনারা অঙ্কটা, এইটাই হবে হচ্ছে 1.0153 -1, তাহলে এটা সমান হবে সমান 0.0153, এইটা হবে ইকুয়াল টু, এটা কত, এটাকে 100 দিয়ে গুণ দিলে 1.53, তাহলে 1.53%, এইটা হবে আমার ইফেক্টিভ রেট পার মান্থ। বোঝা যায়? আরো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করবেন। এইটা স্যার কথা অনেক আস্তে আস্তে শোনা যাচ্ছে স্যার, একটু জোরে বলেন স্যার। কারণ বুঝতেছি না, ফর্মুলাটার চেঞ্জটা একটু আবার তো বলুন স্যার। হ্যাঁ ফর্মুলাটা যে চেঞ্জ করলেন স্যার, আই থেকে ফর্মুলাটা আসলে চেঞ্জ কিছুই না, দেখেন এই যে রেট অফ ইন্টারেস্টটা দেওয়া আছে হচ্ছে যেটা, সেইটাই আমি বসালাম, এটা আছে বার্ষিক, তাই না? জি স্যার। আমার তাহলে আমার ছিলাম আমি বার্ষিকে অর্থাৎ 12 মাসে ছিলাম, আমাকে বের করতে বলছে পার মান্থ অর্থাৎ মাসিকে, তাহলে 1 মাস সমান কত বছর, 1 মাস সমান 1/12 ইয়ার, ও আচ্ছা, তাই না? সেই জন্য এম এর মান 1/12, ঠিক আছে? জি স্যার। এইটাই হচ্ছে ওই প্রথম অঙ্কটা, এই যে যেটা, এই যে এ নাম্বার যেটা, এটা প্র্যাকটিসে খুবই ইম্পর্টেন্ট স্যার। হ্যাঁ এটা স্যার ব্যাংকিং সেক্টরে খুবই ইম্পর্টেন্ট। এবং পরেরটা একই, 9 মাস 12 মাসের কত ভাগের 1 ভাগ, 9/12, অর্থাৎ পরের অঙ্কটা আপনারা শুধু এই যে 1/12 এখানে 9/12 দিবেন, ঠিক আছে? 9/12 দিলে হবে 1.1465, এইটা একটু
এই অঙ্কটা যদি উঠানোর থাকে তাহলে আশা করি এটা উঠিয়ে নিয়েছেন আপনারা। এখন এইটা আমি চেঞ্জ করে দিচ্ছি যে এখানে হবে 9/12, তাহলে এখানে হবে কি 4, 6, 5 এইটা হবে। তার মানে এখানে হবে 1, 4, 6, 5, তাহলে এখানে হবে 14.65, এইটা হবে বি নাম্বারের অ্যান্সার। ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার এখানে যখন আমরা বছর থেকে মাসে কনভার্ট করছি হ্যাঁ। বা কোয়ার্টারে কনভার্ট করছি, তখন আপনি যেহেতু দেওয়া আছে বছরটা 12 মাসে দেওয়া আছে বছরেরটা, আপনি যাবেন ছোট হ্যাঁ, ছোটতে কনভার্ট করতেছি, মানে বড় থেকে ছোটতে কনভার্ট করতেছি, সেক্ষেত্রে আমাকে 12 দ্বারা ডিভাইড করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আর এর আগেরটাতে যখন আমার বছরে কনভার্ট করতে হইতো মাস থেকে, হ্যাঁ, ছোট থেকে তখন বড়, আমাকে যেমন multiply রেটটা দেওয়া আছে ছোট টাইম, এটা 6 মাসের রেট, এই 4 মাসের 3 মাসের রেট, ওয়ানটা 1 মাসের রেট, 1 মাসের rate। তো আপনি যাবেন 12 মাসে। তখন আমাকে গুণ করতে হচ্ছে। হ্যাঁ, তখন ওই যে উপরে কত গুণ হবে 12, এই যে 1 মাস, তাহলে 12 মাসে যাব, তাহলে হোল টু দি পাওয়ার 12 হবে এটা। কোয়ার্টারে 4 দ্বারা গুণ, হ্যাঁ কোয়ার্টারে 6 4, মাসে 2 দ্বারা গুণ। হ্যাঁ হ্যাঁ আর এদিকে যখন আমি এটা হচ্ছে ডিভাইড করতে হচ্ছে হ্যাঁ, ছোট এইটা একটু খেয়াল রাখবেন যে মানে ওইটাতে গুণ, এটাতে ভাগ। হ্যাঁ এইটা বোঝাই যায় যে এইটা তো দেওয়া আছে 12 মাসের ইন্টারেস্ট রেট, তাই না, পার অ্যানাম। অতএব আপনি যেটা চাচ্ছেন সেটা ছোট একটা পার্সেন্টেজ আসবে। স্যার আয়ের এখানে স্যার আয়ের মানটা স্যার 0.20 লিখলেন, হ্যাঁ মধ্যে আবার ফর্মুলাটা লিখছিলেন আই এম লিখছিলেন স্যার। না, আর ওইটা আই বাই এম লিখছিলাম, ওইটা জেনারেল ফর্মুলা যেটা, ওইটা এখন ওইটা আমি ঠিক আছে আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা এগুলো আর এর চেয়ে বেশি বুঝেন না, তাহলে উল্টাপাল্টা প্যাচ লেগে যাবে। স্যার তাহলে ওই ফর্মুলাটা কেটে দিই স্যার। হ্যাঁ কোনটা? ওইটা কেটে দেন, ওইটা তো একদম জেনারেল ফর্মুলা আগে যেটা ছিল, ওইটা পরে আমি সেই জন্য আর আগালাম না ওইটা নিয়ে। তারপরে যান টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 9, যেটা সম্ভবত এই পরের এক্সাম্পলটা ওইটাই। Find the effective annual rate if the investment of এত yields এত after 4 years. If আচ্ছা এইটা গেল, তাহলে এইটা এই যে ইফেক্টিভ যেই বলছে, তার মানে আপনার কাছে অ্যানুয়াল রেট আছে, ফাইন্ড দ্য অ্যানুয়াল রেট চাচ্ছে আপনার কাছে, কিন্তু আপনার যে রেজাল্ট দেওয়া আছে সেটা দেওয়া আছে 4 বছরের, তাহলে আপনি আসেন 4 বছরে, আপনাকে যেতে হবে 1 বছরে, তাই না? এখানেও কিন্তু খেয়াল করেন, এগুলো কিন্তু এই ধরনের টেকনিক্যাল অঙ্ক খুব সহজ, কিন্তু এগুলো কিন্তু এসে যায়। আপনার কাছে চাচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, মানে বার্ষিক সুদের হার কত, কি দেওয়া আছে 500 টাকার সুদ, 500 টাকা ইল্ড 600 টাকা আফটার 4 ইয়ার্স, তার মানে 500 টাকা বেড়ে হয়ে যাচ্ছে 600 টাকা কত সময়ে? 4 বছরে। তার মানে এখানে সুদ কত? তাহলে 100 টাকা সুদ, কয় বছরের সুদ? 4 বছরের। তাহলে 100 টাকা যদি 4 বছরের সুদ হয়, তাহলে বলছে যে রেটটা কত। এইটা তাহলে ওই আপনি এটা কতটুকু ইন্টারেস্ট পেলেন, 600 ডিভাইডেড বাই 500 অর্থাৎ 1.2 হয়ে গেল। এইটা একটা ভাবে আছে, আর একটা হচ্ছে যে অন্যভাবে আপনাদের বইতে যেভাবে আছে সেইভাবে এখানে ওঠানো আছে, দি 4 ইয়ার রেশিও ইকুয়াল টু এত, এইটা মানে হচ্ছে অ্যানুয়াল রেশিও 10 টু দি পাওয়ার 4, তাহলে অ্যানুয়াল রেশিও হবে 1.2 হোল টু দি পাওয়ার এই পাওয়ার 4, এই পাশে এসে 1/4 হয়ে যাবে। আমরা সাধারণত কি করি, আবার এইটা একটু বোঝাই, দেখেন আপনার এটা দেওয়া আছে, আমি এই অঙ্কটা ডিলিট করে দিই,
এখানে বলা আছে যে আপনার এই ওয়ানটাও যদি বাদ দিই, দেখেন আমরা সাধারণত ইন্টারেস্ট বের করি কি এই ফর্মুলায় না, প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বা 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, তাই না? ইফেক্টিভ রেটের ক্ষেত্রে আমি এন দিয়ে করি স্যার। হ্যাঁ, হোল টু দ্য পাওয়ার এন স্যার, এখানে এম আছে, এম তো স্যার যদি আমরা ক্ষেত্রে ইফেক্টিভ রেটের ক্ষেত্রে আমি এন না ব্যবহার করে এম ব্যবহার করেছি, এটা কোনো বিষয় না, টাইম হোল টু দি পাওয়ার টাইম। টাইম, জি স্যার। তাহলে এখন বলছে যে এবং এইটা সমান যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এ, তাই না? তাহলে এই অঙ্কটাই আপনাকে বলতেছে যে আপনার 500 টাকা হচ্ছে আপনি খাটাইলে আর আপনার এই রেটটা জানা নেই, অ্যানুয়াল রেটটা কত এটা আপনার জানা নেই, এটাই চাচ্ছে। টাইমটা হলো 4 বছর, এম এর জায়গায় হবে 4, এম এর জায়গায় হবে 4। আচ্ছা ঠিক আছে, এইটাতে কত পাবেন? 600 টাকা, এইটাই তো। এইটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ, ইন্টারেস্ট রেট 5%, মানে আমি সেটা জানি না, সোজা বাইরে যায় এই রেটটাই বের করা লাগবে। অঙ্ক যেটা আপনাকে দেওয়া আছে স্যার, সেইটাই এইভাবে সাজাইতে কোনো বুঝতে সমস্যা আছে কিনা? 500 টাকা 4 বছরে হবে এত, এটা বলতেছে যে 600 হবে। তার মানে এই যে ইকুয়েশনটা পেলাম, এখন দেখেন, এখন আমি লিখতে পারি যে তাহলে এই যে অংশটা, এইটা এখানে ইকুয়াল টু কত আসবে? সমান, আচ্ছা না ঠিক আছে, সমস্যা নেই, ওইটা সমানটা সহ নিয়ে আসি তাহলে ঠিক হবে। এইটা এই সমান হবে এখানে, তাহলে 600 নিচেই চলে যাবে 500, 600 ডিভাইডেড বাই 500, এইটা হবে, তাই না? তাহলে এইটা সমান, আবার এইটা সমান মানে দিস ইমপ্লাইজ দ্যাট এখানে আমি হ্যাঁ এইটা ইকুয়াল টু 1.2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর পরের লাইন কি হবে? ওয়ান প্লাস আই সমান কি হবে? 1 প্লাস আই, এইটা ইকুয়াল টু ওই 1.2 to the power 1/4, হ্যাঁ 1.2 হোল টু দি পাওয়ার 1/4 দাঁড়া, এটা ওয়ান বাই 4, এটা একটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই, ঠিক আছে? এটা হোল টু দি পাওয়ার 1/4, এইটা ইকুয়াল টু, বা দিস ইমপ্লাইজ দ্যাট, এই যে এখানে আইটা আবার বড় হাতের হয়ে গেছে না, এই যে ছোট হাতের আই, হ্যাঁ, তাহলে আই ইকুয়াল টু কত? আই ইকুয়াল টু ওই যে 1.2 হোল টু দি পাওয়ার 1/4, এটা কিন্তু 1.047 মাইনাস 1 সমান, বা এখানে আমরা বলতে পারি আই ইকুয়াল টু কত হবে? 4.7, তার মানে এটা কত পার্সেন্ট? সমান 4.7%, গুণ দেন 4.7%, ঠিক আছে অঙ্কটা?
এই জায়গাটায় আবার আইটা বড় হয়ে গেছে। এই ইয়েস বলেন। তাহলে বুঝলেন যে 4 বছরের সুদ দেওয়া থাকলে কিভাবে ইফেক্টিভ পার ইয়ার। আচ্ছা, এরপরে তাহলে দেখেন এই যে আমি এই যে বইতে যেটা দেওয়া আছে এই লাইনটা, ওইটাকে আমরা ওইভাবে চিন্তা করতে পারি। বি নাম্বারটা কি আছে? তাহলে স্যার এটাকে এভাবে এক লাইনে লেখা যায় না, p বাই a টু দ্য পাওয়ার 1 বাই m মাইনাস 1। অবশ্যই যায়, অবশ্যই যায়, অবশ্যই যায়। এভাবে এতগুলো লাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে 600 বাই 500, তারপরে সেকেন্ড ব্র্যাকেট 500 বাই 1 বাই 600 বাই 500 1 প্লাস 600 বাই 5 না 600 বাই 500 হোল টু দি পাওয়ার 1 বাই 4 মাইনাস 1। ওটা করে দেখেন, বিভিন্ন ভাবে সাজানো যায়, ওটা বিষয় না। পরেরটা বলছে দি অ্যানুয়াল রেশিও ইজ এত। অ্যানুয়াল রেশিও মানে কি, যে এই রেশিওটাকে বোঝাচ্ছে, ওই যে আমরা 600 কে 500 দিয়ে ভাগ দিলাম, ওই রেশিওটা বলে। অ্যানুয়াল রেশিও ইজ এত ইকুয়াল টু 6 মান্থস রেশিও। এটা কি বলছে? ইফ প্রাইসেস রাইজ বাই 5.8% ওভার এ ইয়ার, ফাইন্ড দ্য নাম্বারের মতোই, যে বেড়ে গেল 5.8%, তাহলে 6 মাসের পার্সেন্টেজটা কত হবে? 6 মাসের পার্সেন্টেজ যেহেতু 6/12 মানে হাফ টু দি পাওয়ারে হাফ যাবে হাফ, এই যে এইরকম হবে। এই যে ঠিক ওই উপরের যে বি নাম্বারটা করেছিলেন ওইটা এটা একই পদ্ধতিতে করবেন। ব্যাস, আমি আর এখানে বেশি দূর আগাইতে চাচ্ছি না, কারণ টাইমে কুলানো যাবে না। আচ্ছা, তাহলে এইটা গেল। এবার আসেন আরেকটা বিষয়, আমি এইটাকে ব্যাক পিছন দিকে নিয়ে যাই, যদি কাজে লাগে দেখা যাবে। এইটা কি আছে? ডেপ্রিসিয়েশন। দেখেন এই যে ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স যেটা, এর ভিতরে ডেপ্রিসিয়েশনের বিষয়ও আছে এবং এর উপরে কিন্তু অঙ্ক আসে। কেমনে আসে জানি। আর্টিকেল নাম্বার 5 পেজ নাম্বার 276 একটু দেখেন। তোমারই দেখ এই জায়গাটা, এই ডেপ্রিসিয়েশনের সেকেন্ড যে আমরা এখানে যে ডেপ্রিসিয়েশনের ফর্মুলা ব্যবহার করব, এটা হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথডের ফর্মুলাটা এখানে ব্যবহৃত হয়। আমরা এই যে ইন্টারেস্ট রেটের, কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্টের যে ফর্মুলা ব্যবহার করেছি। আচ্ছা, আমি একটু নিচের দিকে যাই, দেখি এখানে কি আছে। ব্যালেন্স আছে মার ভালো পাবে। লাস্ট 42 কারের নাম্বার। লাস্ট 42 না, বেলা নাম্বারটা কত? আচ্ছা, আমরা অ্যামাউন্ট ইকুয়াল টু কি ফর্মুলা ব্যবহার করেছিলাম খেয়াল আছে? অ্যামাউন্ট A ইকুয়াল টু P ইনটু 1 প্লাস R হোল টু দি পাওয়ার n। ঠিক আছে? জায়গাটায় যাই, এই জায়গাটায় আমি আবার লিখি A ইকুয়াল টু কি ছিল? P ইনটু 1 প্লাস স্মল r হোল টু দি পাওয়ার স্মল n। এইটা ছিল আমার কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্টের সুদ আসল বের করার ফর্মুলা। আর ডেপ্রিসিয়েশন বলছে, আমি এইটাকে কপি করে নিচের লাইনে নিয়ে যাই, দেখেন কি দাঁড়ায়। ডেপ্রিসিয়েশন বলছে এই জায়গাটাই হচ্ছে বুক ভ্যালু ইকুয়াল টু ওপেনিং ভ্যালু
শুধু এখানটাই হবে মাইনাস। এইটাই হচ্ছে ডেপ্রিসিয়েশনের ফর্মুলা। দাঁড়ান আমি আর একটু চিন্তা করে নিই। বুক ভ্যালু ইকুয়াল টু এখানে ওই শুধুমাত্র এই জায়গাটাই যদি আমি একটা প্লাসের জায়গায় মাইনাস করে দিই, তাহলে এই ফর্মুলাটা রিডিউসিং ব্যালেন্স অফ মেথডে আমি ডেপ্রিসিয়েশনের ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারি। বুক ভ্যালু আর পি হচ্ছে ওপেনিং বুক ভ্যালু বা ওপেনিং ভ্যালু অ্যাসেটে, আর হচ্ছে রেট অফ ডেপ্রিসিয়েশন, আরটা হচ্ছে রেট অফ ডেপ্রিসিয়েশন, এনটা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, যে কয় বছরের। মনে করেন যে 5 বছর পরে আমি ডেপ্রিসিয়েশন চাচ্ছি, বুক ভ্যালু চাচ্ছি, তাহলে আজকের বুক ভ্যালু এর সাথে 1 মাইনাস রেট অফ ডেপ্রিসিয়েশন হোল টু দি পাওয়ার 5 দিলে 5 বছর পরের বুক ভ্যালু পাওয়া যাবে। বুঝা যায়? ঠিক আছে, এখন আমরা এখানে যাই। এই নাম্বার পাও নাই? আপনারা ফলো করতে পারছেন কিনা? মাঝে মাঝে দু একজন একটু সাউন্ড দেন। আপনাদের ডেপ্রিসিয়েশনে কি আর এর মান নেগেটিভ হয় স্যার? হ্যাঁ ডেপ্রিসিয়েশনে স্যার আর এর মান নেগেটিভ হবে। হ্যাঁ, ওই জন্যই তো ওখানে মাইনাস চিহ্ন ব্যবহার করেছি। যখন 1 প্লাস আর ইকুয়াল টু 1 মাইনাস ইন্টারেস্টের ক্ষেত্রে দিন দিন টাকার অ্যামাউন্ট বাড়তে থাকে, বাড়ে। ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে সময়ের সাথে সাথে অ্যাসেট ভ্যালু কমতে থাকে। সেই জন্য ওই আরটা যখন নেগেটিভ হবে তখনই বোঝা যাবে যে এটা ডেপ্রিসিয়েশনের ফর্মুলা। এখন ডেপ্রিসিয়েশনের অনেকগুলো পদ্ধতি আছে, যেমন আছে যে এই যে এটা আমরা ফলো করতেছি যে রিডিউসিং ব্যালেন্স মেথড, স্টেট লাইন মেথড, সাম অফ ইয়ার্স ডিজিট মেথড, তারপরে আপনি যে প্রোডাকশন ইউনিট মেথডও আছে একটা, এইরকম বিভিন্ন মেথড আছে। এখানে আমরা ম্যাথমেটিক্যাল ফিনান্সে যেটা শিখছি সেটা হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথডটাই আপনাদের সিলেবাসে আছে। ঠিক আছে, অন্যান্য গুলোও ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, ডেরাইভ করা যায়, সেটা বিষয় না, কিন্তু আমরা এখানে শুধু শিখবো রিডিউসিং ব্যালেন্স মেথড। এখানে দেখেন, দি সেম বেসিক ফর্মুলা ফর কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যান বি ইউজড টু ডিল উইথ ডেপ্রিসিয়েশন, in which the value of an item goes down at a certain rate. Simply ensure that the rate of interest is negative. যেটা ওই যে বললেন, এইটা আমরা কিভাবে একটা এক্সাম্পলের সাহায্যে দেখি। এ কোম্পানি বায়াস, এইটা হচ্ছে আপনাদের টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং 10। তার আগে আপনারা একটু দেখেন ইলাস্ট্রেশন 1টা আপনাদের বইতে, এটা আমি আর এখানে দেখছি না এই স্লাইডে, পরে আছে কিনা জানি না। An asset was bought for $120,000 and is to be depreciated at 40% each year. Determine the net book value after 5 years. তাহলে এখানে এই যে বিভিন্ন যেভাবে বোঝাইছে আপনারা সেইভাবে বোঝেন। এখানে যদি আমি যাই তাহলে হচ্ছেটা কি, আমার এই যে এখনকার এই যে যেটা কিনলাম কত দিয়ে, 120,000 মাইনাস 40% না 0.40, এই কয় বছরের চাচ্ছে, 5 ইয়ার্স। তাহলে এইটা এই, তাহলে এটা কত হবে সেটা আপনাদের বইতেই বের করে দেওয়া আছে। এটা হবে হচ্ছে 9331, এইটা হবে বুক ভ্যালু। ইলাস্ট্রেশন 1, ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? জি স্যার। তাহলে দেখা যাচ্ছে যে বইতে যেটা করে দেওয়া আছে আপনারা এই ফর্মুলার সাহায্যে একবার এইভাবে বের করে দিতে পারেন।
এই নিচেরটাও একই ভাবে, এখানে বলছে কোম্পানি বাইজ এ মেশিন অফ 20,000 pound, what will its value be after 6 years? If it is assumed to depreciate at a fixed rate of 12% per annum, এখানে আর এর মান 12%, বুক ভ্যালু হচ্ছে পি এর মান 20,000 and now n হচ্ছে 6 years, তাহলে এই যে ফর্মুলা book value v equal to বা value equal to p into 1 minus r whole to the power n মানে whole to the power 6, এই যে বসিয়ে দিলাম, অঙ্কটা হয়ে গেল যে এত টাকা। তাহলে এইটাই after 6 years the machine value will be reduced to 9,288.08 pounds। আশা করি বোঝা যাচ্ছে। এইটা গেল। আমরা এর পরের স্লাইডে যাই। দেখেন এরপরে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 11 মনে হচ্ছে এ পিস অফ ক্যাপিটাল ইকুইপমেন্ট এবং ডেপ্রিসিয়েশনের উপরে দেখবেন যে মাঝে মাঝে কিন্তু অঙ্ক আসছে পরীক্ষায়। আচ্ছা, তাহলে এ পিস অফ ক্যাপিটাল ইকুইপমেন্ট কোনগুলোকে বলা হয়? স্যার মেশিন ইকুইপমেন্ট যেগুলো আমার প্রোডাকশনে ব্যবহার হয়, প্রোডাকশনে ব্যবহৃত হয়, জি স্যার। সেই মেশিনগুলোকে বলা হয় ক্যাপিটাল ইকুইপমেন্ট। এখানে এটা হচ্ছে যে পারচেজড ফর 120,000, হ্যাঁ এইটা and to be scrapped after 7 years, 7 বছর পর এটা স্ক্র্যাপ হয়ে যাবে, মানে এটা ডিসপোজ অফ করতে হবে। What is the scrap value if the depreciation rate is 8% per annum? তাহলে দেখেন এখানে কিন্তু সরাসরি বুক ভ্যালু বলে নাই, বলছি স্ক্র্যাপ ভ্যালু। যখন দেখা যায় মেশিনের লাইফ টাইম শেষ, তখনকার যে বুক ভ্যালু সেইটাই হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু। ঠিক আছে তো? আর যদি দেখা যায় 7 বছর পরে এটা আরো 2 বছর যেত, তাহলে পরে কিন্তু এটাকে স্ক্র্যাপ ভ্যালু বলতাম না, এটাকে বুক ভ্যালু বলতাম। তাহলে ওই একই ফর্মুলা এই যে বসিয়ে দেন, ভ্যালু ইকুয়াল টু 120,000 ইনটু 1 মাইনাস রেট অফ ডেপ্রিসিয়েশন হোল টু দি পাওয়ার ইয়ার্স ইকুয়াল টু দিস। তাহলে ক্লিয়ার? অঙ্কটা তো সোজা। ঠিক আছে? তাহলে এইটা গেল। আর এরপরে একটা ইলাস্ট্রেশন আছে, ওইটা দেখেন আপনাদের বইতে যেটা আছে নিচের এই মাঝামাঝি এই যে নিচের যে এক্সাম্পলটা, এটা ইন প্র্যাকটিস রেটস অফ ডেপ্রিসিয়েশন চেঞ্জ ওভার দ্য লাইফ টাইম অফ, এইটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখা যাচ্ছে যে বাস্তবে রেট অফ ডেপ্রিসিয়েশন কিছু বছর পর পর চেঞ্জ হইতে পারে, কোম্পানি পলিসি অনুযায়ী হইতে পারে, অন্য কোনো কারণে হইতে পারে। আর এই যে আমেরিকান সিস্টেমে তো এক এক বছর এক এক রকম রেট, ওই যে ওটা রেঞ্জ দেওয়া থাকে যে এই কয় বছর এত রেট, এই কয় বছর এত রেট, এইভাবে। তাহলে রেট অফ ডেপ্রিসিয়েশন চেঞ্জ ওভার দ্য লাইফ টাইম অফ এন আইটেম। A motor car costing 21,000 pound may depreciate by 15% in the first year. দেখেন প্রথম বছরের ডেপ্রিসিয়েশন রেট হচ্ছে 15%, then 10% per annum each of the next 3 years, তারপরে 3 বছর গেল হচ্ছে 10% করে, and by 5% per annum of thereafter, এবং তারপরে যত দিন লাইফ আছে 5% করে রেট অফ ডেপ্রিসিয়েশন। ফাইন্ড ইটস ভ্যালু আফটার 8 ইয়ার্স। তাহলে দেখেন তিনটে ডেপ্রিসিয়েশন রেট, প্রথম বছর 15%, তারপরে 3 বছর 10%, এই গেল 4 বছর। তাহলে লাইফ টাইম যেহেতু 8 বছর, তাহলে আরো 4 বছর থাকলো, তাহলে ওই 4 বছর হবে 5% করে। এইটা খুব সুন্দর এবং সহজ মনে রাখার মতো একটা ফর্মুলা।
ওই উপরের দিকে এত কিছু দরকার নাই। দেখেন ভি ইকুয়াল টু আপনার জিনিসটার মূল্য কত, 21,000। 21,000 ইন্টু 1 মাইনাস রেট অফ ডেপ্রিসিয়েশন, ফার্স্ট ডেপ্রিসিয়েশন উইথ ফার্স্ট পিরিয়ড 1 ইয়ার, 15% ছিল 1 বছর, ইন্টু 1 মাইনাস রেট অফ সেকেন্ড ডেপ্রিসিয়েশন ইন্টু সেকেন্ড পিরিয়ড 3 ইয়ার্স, ইন্টু 1 মাইনাস থার্ড ডেপ্রিসিয়েশন ইন্টু থার্ড পিরিয়ড 4 ইয়ার্স। যদি আরো 10টা থাকতো এইভাবে লিখে দিতেন। বোঝা যায়? এখন এই টাকা সিম্পলিফাই করলে এই যে এই টাকাটা পাওয়া যাচ্ছে, তাহলে পরে 8 বছর পরে তার ভ্যালু হবে এত টাকা, 10,598.88 পাউন্ডস। ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব সুন্দর শেখার জিনিস। আশা করি ক্লিয়ার। জি স্যার। আমাদের আজকে কয় নাম্বার ক্লাস যাচ্ছে? 17 17 না 16? 16 এই তো বিপদ। 16 এইটা তো মনে হয় আরো কমপক্ষে আমি তাড়াহুড়া করলেও তো এই চ্যাপ্টারে আরো 2 দিন লাগবে। তাহলে 18 গেল, থাকবে 2টা, সমস্যা নেই। ওই একটা ক্লাস এক্সট্রা হয়তো আমি অন্য কিছু দেখানোর জন্য নিতে পারবো, সেটাই দেখবো যে আপনাদের প্রবাবিলিটিটা। স্যার এই চ্যাপ্টারের জন্য স্যার আমরা যদি আমাদের যদি স্যার এই কোশ্চেন গুলো কি একটু রিভাইজ দেওয়া যেত তাহলে স্যার ভালো হতো। মানে কোশ্চেন করে পরীক্ষার যে কোশ্চেন গুলো আছে স্যার ওগুলোকে দেখে দেখে যদি আমরা আবার ওই যে এক একজনের চাহিদা এক এক রকম, তো ওই যে কারা কারা যেন বললেন যে প্রবাবিলিটিটা চ্যাপ্টারের কথা বলছি, এই চ্যাপ্টারে যদি আপনি কোশ্চেন গুলোর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যদি আপনি রিভাইজ করে যদি আমাদের পড়ান তাহলে দুটোই হয়ে যাচ্ছে আমাদের। এই ফিনান্সিয়াল ম্যাথ। জি স্যার, ফাইন্যান্সিয়াল ম্যাথের কথা বলছি। কিন্তু এটার প্রশ্ন কি সবার কাছে আছে? স্যার থাকার তো কথা। এক্ষেত্রে হলে স্যার আমাদের আচ্ছা, আমি যেগুলো করাচ্ছি এগুলো বিভিন্ন প্যাটার্নেই এসে আসছে, পরীক্ষায় আসছে। আপনারা আগান দেখবেন যে সামনের দিকে, তারপরে সামনের দিকে আছে যেগুলো আপনাদের পরীক্ষায় আসছে না, সেগুলো এই আলোকেই হয়েছে। আপনারা দেখেন, যেমন এই যে লাস্টে যেটা করলাম, দেখেন এইটা কয়েকবার আসছে এই ধরনের। এই ঠিক ফিগার হয়তো মিলবে না বা মিলতেও পারে, এই অঙ্কটাই স্যার তবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোর সলিউশন আসলেই স্যার আমাদের দরকার। সলিউশন কি আছে আপনাদের কাছে? না স্যার, সলিউশন নাই স্যার, কোশ্চেন মানে কোশ্চেন সলিউশন দরকার। কোশ্চেন আছে বাট সলিউশন আছে। এইগুলাই তো সলিউশন। মনে করেন এই যে লাস্টের অঙ্কটাই একটা সলিউশন। দেখেন কোন বছরের জন্য আছে আমি দেখেছি। ডিফারেন্ট টাইপ অফ রেট অফ ডেপ্রিসিয়েশন। আচ্ছা, সেটা দেখা যাবে, কিন্তু আমার তো এখন সময় পাচ্ছি না, সমস্যা হচ্ছে এটা। আমি আর একটু পরে যাই, যদি দরকার হয় শেষের দিকে কিছু বাদ দিয়ে আপনাদেরকে দেখি কোশ্চেন 2-1টা বলে দেওয়া যায় কিনা। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, এইটা দেখেন, এইটা ওই যে ওই ধরনেরই। দেখেন এখানে এই মেশিন, এটা 20% ফার্স্ট ইয়ারে, প্রথম বছর 20%, তারপরে 5 বছর 10%, তারপরে 2% হচ্ছে, তারপরে মোট হচ্ছে 7 বছর। তাহলে প্রথমে 1 বছর গেল, পরে 5 বছর গেল, তারপরে 2% 1 বছর, 6 বছর গেল। ও না, 2% 2 বছর হবে, তাহলে 7 বছর হয়। তাহলে বলছে যে প্রাইস যদি 720,000 হয়, তাহলে এইটা হচ্ছে পি এর মান, পি ইন্টু এই 1 মাইনাস ফার্স্ট রেট অফ ডেপ্রিসিয়েশন হোল টু দি পাওয়ার 1, যেহেতু 1 বছর, ইন্টু 1 মাইনাস সেকেন্ড রেট অফ ডেপ্রিসিয়েশন হোল টু দি পাওয়ার 5 ইয়ার্স, ইন্টু 1 মাইনাস 0.02 বা 2% হোল টু দি পাওয়ার 2, যেহেতু রিমেইনিং পিরিয়ড 2 ইয়ার্স, নাকি 5 আর 1 6, 1 বছর। তাহলে এই যে ফর্মুলাটা বসিয়ে অঙ্কটা এইভাবে করলাম, তাহলে কিন্তু অঙ্ক এখানে দেখেন পি এর মান এইটা, আর এর মান যখন 0.2 তখন এন এর মান 1 বছর, যখন আর এর মান 0.1 তখন এন 5 বছর, যখন আর এর মান 2% তখন এন এর মান 1 বছর। এই যে এইভাবে ওই আগেরটার মতো বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সিম্পলিফাই করলাম, এইটাই অ্যান্সার। ঠিক আছে? আর একটা দেখেন, এখানে আবার অন্য ধরনের প্রবলেম। এখানে আবার ওই যে বছর চাচ্ছে, বছর চাইলে পরে কিন্তু লগ চলে আসবে।
একমাত্র যদি ইয়ার চেয়ে বসে তাহলে লগ হাজির হবে। এইটা এইরকম অঙ্ক আপনাদের মাঝে মাঝে আসছে। দেখেন, দি আদার টাইপ অফ প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ ডেপ্রিসিয়েশন ইজ টু ওয়ার্ক আউট দা হাউ লং মানে এন এর মান, হাউ লং ইট উইল টেক ফর দ্য ভ্যালু টু ড্রপ এ পার্টিকুলার লেভেল। সাপোজ, এই যে এখান থেকে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সাপোজ a machine valued at 500,000 pound depreciate at 6% per annum. How many years will it take for its value to reduce এত? তার মানে এটা v এর মান দেওয়া আছে, p এর মান দেওয়া আছে, রেট অফ ডেপ্রিসিয়েশন দেওয়া আছে, n এর মান চাচ্ছে। এই দেখেন, p এর মান হচ্ছে 5 লাখ আমার মেশিনের দাম, আর হচ্ছে রেট অফ ডেপ্রিসিয়েশন, n এর মান জানি না, এটা বের করতে হবে। ফাইনাল ভ্যালু v ইকুয়াল টু 100,000। তাহলে আমরা জানি ফেয়ার ভ্যালু ইকুয়াল ফাইনাল ভ্যালু ইকুয়াল টু দিস, এই যে ফাইনাল ভ্যালু হচ্ছে 1 লক্ষ। 1 লক্ষ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর, মানে এই যে 0.94 কিভাবে হলো, 1 মাইনাস আর মানে 1 মাইনাস 0.06, তাই তো? বা এখানে লিখতে পারেন এইভাবে 1 মাইনাস 0.06। এইটাই হচ্ছে এই জায়গাটায়, তাহলে 5,0,0,0,0,0, আচ্ছা, ইন্টু 94, এই সমান এইটা। এখন আরো ভিজিবিলিটি বাড়ছে মনে হয়, আপনাদের কাছে একটু আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। এই যে 5 লাখ ইন্টু 1 মাইনাস আর হোল টু দি পাওয়ার n, তাহলে 5 লাখ ইন্টু এই যে 1 থেকে 0.06 বাদ দিলে 0.94 টু দি পাওয়ার n সমান এত পেলাম। তাহলে দেখেন, এই যে এইটুকু একটা ইকুয়েশন কিন্তু আমি পেয়ে গেলাম। এইটাকে যদি এইটার থেকে আমি লিখতে পারি এই যে এইটা, তাহলে 0.94 হোল টু দি পাওয়ার n হবে, উপরে যাবে এইটা, নিচে যাবে 5 লাখ, এই যে সমান 0.2। ঠিক আছে? তাহলে 0.94 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 0.2। তাহলে n এর মান কত? এই জায়গাটায় n এর মান বের করতে গেলে দুই পাশে লগ আনতে হবে। দুই পাশে লগ নিলে কি হয়, n টা সামনে চলে যায়, লগ 0.94 সমান লগ এত। আপনাদের ক্যালকুলেটরে লগ দেখবেন দুই রকম আছে, একটা আছে ই ভিত্তিক বা ই ভিত্তিক লগ, ন্যাচারাল লগ, সেটা হচ্ছে ওই এল এন দিয়ে লেখা আছে, আর একটা আছে এল ও জি, ওইটা 10 ভিত্তিক। যে কোনোটা আপনি যেটা ইউজ করবেন একটাই করবেন। ওই এইটা বের করার সময় এল এন এর ফর্মুলা নেবেন, এইটার সময় লগ এর ফর্মুলা নেবেন, তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। লগ যেটা লেখা আছে ওইটাই নেন। তাহলে লগ 0.02 কে লগ 0.94 দিয়ে ভাগ করেন, করলে দেখবেন 26.1, এইটা হলো ইয়ার্স। তার মানে ইট উইল টেক স্লাইটলি ওভার 26 বছর ফর দ্য ভ্যালু টু ডিক্লাইন টু এত। তার মানে ওই যে 6% রেট অফ ডেপ্রিসিয়েশন, এই 5 লাখ টাকার সম্পত্তি 1 লাখে ডেপ্রিসিয়েটেড হইতে 26 বছর সময় লাগে, 26 বছরের একটু বেশি সময় লাগে। এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। গতবার না তার আগের বার একটা ডেপ্রিসিয়েশনের বড় অঙ্ক আসছিল, ওখানে সবকিছু চাইছিল। এখন আপনাদের একটা প্রশ্ন এখনো কেউ করেন নাই, সেটা হচ্ছে, দেখি এটা আবার কি আছে, এটাও হাউ লং, এটাও এন এর মান। আচ্ছা, যেটা করেন নাই সেটা হচ্ছে যে বুক ভ্যালু বের করলাম, সময় বের করলাম, আবার রেট অফ ডেপ্রিসিয়েশন বের করতে বললে আমরা সেটাও পারবো। তাহলে ডেপ্রিসিয়েশনের পরিমাণ বের করব কিভাবে, এটা কিন্তু কেউ প্রশ্ন করেন নাই। সেটা কিছুই না, সেটা হচ্ছে
এই বুক ভ্যালু থেকে মানে ওপেনিং ভ্যালু থেকে ভি এর মান অর্থাৎ বুক ভ্যালু বাদ দিলেই তো আমার বের হয়ে যাবে ডেপ্রিসিয়েশনের পরিমাণ ভি মাইনাস পি। ওই যে যেমন সুদের পরিমাণটা বের করা হয় দুটো অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিয়ে, এখানেও তেমনি ভ্যালু থেকে বা বুক ভ্যালু থেকে ওপেনিং যে বুক ভ্যালু অথবা প্রাইস ছিল সেটা বাদ দিলেই আমার ডেপ্রিসিয়েশন বের হয়ে যাবে ইন মনিটারি টার্মস। যেটা বলছি সবাই বুঝতে পারছেন তো? জি স্যার। আচ্ছা, এইটা জি দেখেন। স্যার, এটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টে করছি আমরা। হ্যাঁ স্যার ফিনান্সিয়াল অ্যাকাউন্টে সেটা অলরেডি করছি স্যার আমরা। আচ্ছা, তো দেখি আর আর তো সারা শব্দ পাওয়া যায় না কিছু। দেখি এইটা দেখেন একটু, এখানেও এই যেটা আবার লগ হবে, হ্যাঁ এখানেও ওই একইভাবে এন এর মানটা বের করা হলো। হাউ লং, এইগুলো আপনাদের বইতে আছে কিনা আমি জানি না, এই যে মনে হয় আছে কিনা যে এই টাইম বের করা, কিন্তু এগুলো আপনাদেরকে শিখতে হবে। এই ধরনের অঙ্ক কিন্তু আসবে পরীক্ষায় এই সীমার এই বইয়ে না থাকলেও। এরপরে আর একটা দেখি, এইটা এ ম্যান ইনভেস্ট 3000 পাউন্ড ইনিশিয়ালি এন্ড দেন সীমার বই ছাড়া অন্য কোন বইয়ে এগুলা প্র্যাকটিস করতে পারি? এইটা আসলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের বইতেও আছে, আর হচ্ছে যে আমি যেটা যেখান থেকে নিয়েছিলাম সেটা ছিল বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির একটা বাংলা বই, সেটা ছিল হচ্ছে সম্ভবত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। স্যার অনলাইনে কি পাওয়া যাবে এটা? অনলাইনে এখন ওরা ছাড়ছে কিনা আমি ঠিক জানি না, কিন্তু আমি হার্ড কপি থেকে এটা নিয়েছিলাম। এরকম কিছু আছে, অন্যান্য বইতেও থাকবে। ডেপ্রিসিয়েশন অনলাইনে পাওয়া যেতে পারে। আপনি যদি সার্চ দেন গুগলে যে ডিফারেন্ট রেট অফ প্রবলেম রিলেটেড টু ডিফারেন্ট রেট অফ ডেপ্রিসিয়েশন, দেখবেন হয়তো আসতেও পারে, অনেক এক্সাম্পল আসতে পারে আর কি। পাবেন গুগলে তো সার্চ দিলে পাওয়া যায় না, খুব কম জিনিসই আছে। এইটা দেখেন তাহলে, এইটা বলছে এ ম্যান ইনভেস্ট 3000 পাউন্ড ইনিশিয়ালি। প্রথমে আমি 3000 টাকা ইনভেস্ট করলাম, তারপরে 1800 টাকা এট দ্য এন্ড অফ ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড ইয়ার। প্রথম বছর, এক বছর পরে আরো 1800 টাকা। মনে করেন যে আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট, সেখানে আমি 3000 টাকা রাখলাম। এক বছর পরে 1800 টাকা আবার জমা রাখলাম, দ্বিতীয় বছর পর আবার 1800 রাখলাম, দ্বিতীয় বছর পর আবার 1800 রাখলাম, এবং ফাইনালি 600 টাকা রাখলাম at the end of fourth year. If interest is paid annually at 6.5%, find the value of the investment at the end of the fifth year. তাহলে ফিফথ ইয়ার পরে কত টাকা হবে? তাহলে আমি 3000 টাকা যে রাখলাম, যেহেতু ফিফথ ইয়ার পরে আমার রেজাল্ট চাচ্ছে, তাহলে এই টাকাটা সম্পূর্ণ 5 বছর কাটলো, তাই না? তাহলে 3000 into 1 plus rate of interest whole to the power 5। তারপরে যে 1800 টাকা রাখলাম, এইটা এক বছর যাওয়ার পরে রাখলাম, তার মানে এটা 4 বছর কাটলো। তারপরে 1800 3 বছর কাটলো, তারপরে 1800 2 বছর, আর ওই যে 600 টাকা যেটা, ওইটা 1 বছর কাটলো। এরপরে আমার ওই 5 বছর শেষ হয়ে যাচ্ছে। তখন এইটাই সিম্পলিফাই করে পেলাম যে আমার মোট এত টাকা হলো। তাহলে আমি জমা করেছিলাম কত? এই জায়গাটায় 3 18 54 6 60 9000, পেয়ে গেলাম 11102 টাকা 20 পয়সা। ঠিক আছে? এই অঙ্ক কিন্তু আপনাদের ওই যে ইলাস্ট্রেশন 1, এটা আছে যে মোর কমপ্লেক্স ইনভেস্টমেন্টস এন্ড টার্মিনাল ভ্যালুজ বা ফিউচার ভ্যালুজ বলা হয় একে, বি। এই যে এটা আপনাদের পেজ নাম্বার 277, ইনভেস্টমেন্টস এন্ড টার্মিনাল ভ্যালুজ। এইটার যে ছবি এঁকে যেটা দেওয়া আছে, ওই অঙ্কটাই এখানে এইভাবে করা। আপনাদের বইতে আছে বিভিন্ন ভাবে, এই যে স্টেপ বাই স্টেপ, কোনো দরকার নেই। দেখেন শুধু এইভাবে খেয়াল রাখবেন যে ভ্যালু যদি ভি হয়, তাহলে ভি ইকুয়াল টু হবে এই টাকাটা 5 বছর কাটছে, এটা 4 বছর, আবার এই অ্যামাউন্টে 3 বছর, আবার ওই অ্যামাউন্টে 2 বছর। আর 600 টাকা একেবারে শেষ হওয়ার 1 বছর আগে
সেই জন্য এর পাওয়ার আছে 1। এটা এত টাকা অ্যান্সার। কিন্তু আপনাদের বইয়ে অ্যান্সার আছে 11,280 টাকা 81 পয়সা। 5, তারপরে হলো এইটা, তারপর আমি জানি না, দেখেন একটু ক্যালকুলেশনটা একটু নিজেরা করে দেখেন। এমনি ফর্মুলা সব ঠিকই আছে, হয়তো ক্যালকুলেশনে আমার এখানেও গোলমাল থাকতে পারে, বইতেও গোলমাল থাকতে পারে, দেখেন। এরপরে দেখেন সিঙ্কিং ফান্ড। সিঙ্কিং ফান্ড কি জিনিস? এই যে পেজ নাম্বার 278 উপরে। স্যার এই জাতীয় অঙ্কে স্যার একটু প্রবলেম হয় মাঝে মাঝে, যেটা দেখা যায় স্যার আমি 4 বছরের শেষে শুরুতে যেটা রাখলাম বা শেষে রাখলাম, 5 বছরের টাকা তুললাম, তাহলে স্যার ওই শেষে রাখলে তো 5 বছরে কোনো ইন্টারেস্ট পাবো না, মানে শেষের অ্যামাউন্টটা অনেক সময় ইন্টারেস্ট হয় না, ওইটা সহই দেখা যায় হিসাব করতে। না, এইটারও একটা বিষয় আছে। যদি এখানে দেখেন না, এখানে হচ্ছে যে 3,000 টাকা 1 বছর গেল, তারপরে এট দ্য এন্ড অফ দিস স্যার প্রতি বছরের শেষেও 5 বছরের পরে আমি তুললাম। হ্যাঁ, এখানে কিন্তু এই যে 600, এইটাই কিন্তু এখানে আপনি যেটা বললেন এইটাই কিন্তু খুঁজে বের করার বিষয়। যেমন এই 1800 টাকা ফার্স্ট ইয়ার 1 বছর যাওয়ার পরে, তার মানে কি এই টাকাটা আমার 1 বছর, প্রথম বছর 1 বছর কম খাটলো আর কি, যেহেতু 1 বছর পর। তারপরে আবার সেকেন্ড ইনস্টলমেন্ট দিলাম 1800, এটা আরো 1 বছর কম খাটলো। তারপরে থার্ডটা আরো 1 বছর কম খাটলো। এইভাবেই কিন্তু বের করলাম। লাস্টে যে 600, ওইটা হচ্ছে তারপরের বছর দিলাম। এইখানে খুঁজে বের করতে হয়। যেটা বলছেন ঠিকই, যে এই যে 600 টাকা অঙ্ক এমনও থাকতে পারে যে এইটা একেবারে যেদিন জমা দেবো সেই দিন পর ব্যালেন্স কত, তাহলে তো আর এটা কোনো ইন্টারেস্ট আর্ন করছে না। জি স্যার, এটা তখন প্রিন্সিপাল ভ্যালু থাকবে। হ্যাঁ, কিন্তু এখানে প্রবলেমটা সেই রকম না, এখানে 5 বছরের কথা বলছে, কিন্তু এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর এটা হলো 4th ইয়ারে জমা দেওয়া হলো। আমি বের করবো 5th ইয়ারে, তার মানে এই লাস্টের টাকাটাও কিন্তু 1 বছর থাকবে, 1 বছর কাটবে। জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে তো? জি স্যার। ওকে, এখন সিঙ্কিং ফান্ডটা দেখেন। A sinking fund is a special type of investment in which a constant amount is investment each year, usually with a view to reaching a specified value at the end of the point in the future. এটা আমি একটু আলাপ করেছিলাম। মনে করেন আপনার একটা মেশিন আছে, আপনার অফিসে একটা ফটোকপি মেশিন আছে যেটার দাম 1,20,000 টাকা এবং এর লাইফ হলো 5 ইয়ার্স। এখন আপনি চিন্তা করলেন যে 5 বছর পরে তো আবার এই 1,20,000 টাকা আবার আমার লাগতে পারে, তাহলে ওই টাইমে তো একবারে এত টাকা হয় লোন করা লাগবে, আর নয়তো আমি পাবো না। তাহলে ওইটাকে আজকে থেকেই যদি আমি জমানো শুরু করি, 5 বছরে 5টা ইনস্টলমেন্ট দেব, অথবা 4 বছরে 4টে ইনস্টলমেন্ট দেব, বা 5টা দেব, যেভাবে ইচ্ছা, বা মাসে মাসে দেব, সে যেভাবে ইচ্ছা। ঠিক 5 বছর পর আমার মোটামুটি 1,20,000 হয়ে যাবে। তাহলে ওই যে সামনের 5 বছর পরে আমি যে ফান্ডটাকে টার্গেট করে আজকে থেকে স্কিমটা শুরু করব, ওই ফান্ডটাকে বলা হচ্ছে সিঙ্কিং ফান্ড। ঠিক আছে? এর উপরে বহু অঙ্ক দেখেন প্রত্যেক বছরই আসছে। সিঙ্কিং ফান্ড টার্মটা ইউজ করে নাই, কিন্তু বলছে যে একটা মেশিন আমার আছে, অমুক অমুক হবে, তাহলে কিস্তি কত করে জমা করব। এইটা কিন্তু আপনাদের প্রত্যেক বছরই প্রায় এই অঙ্ক আসছে। এটা কি ছিল? এটা কি রাখার দরকার আছে? এটা ডিলিট করে দিই। তাহলে এখন আসেন যে এই যে সিঙ্কিং ফান্ড দেখলাম, এর একটা অঙ্ক আপনাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে ইলাস্ট্রেশন 4। ইলাস্ট্রেশন 4 বলছে কি, সাপোজ এ কোম্পানি নিডস টু রিপ্লেস এ মেশিন। ঠিক এইভাবেই অঙ্কগুলো আপনাদের আসছে। এ কোম্পানি নিডস টু রিপ্লেস এ মেশিন কস্টিং 50,000 ইন 6 ইয়ার্স টাইম। 6 বছর পরে এই মেশিন রিপ্লেস করার দরকার হবে, যার দাম 50,000 পাউন্ড। To achieve this, it will make 6 annual installments starting immediately, মানে আজকেই কিস্তি জমা করা শুরু করব, at 5.5% interest. Find the value of the annual payment.
আপনাদেরকে একটা বিষয় আমি বলি, আপনি যখন এই মনে করেন যে একটা ফ্রিজ কিনবেন, তা ফ্রিজ কেনার জন্য আপনি গেলেন ওই বাটারফ্লাই বা সিঙ্গারের দোকানে, এখন সবাই মনে হয় কিস্তি ফ্যাসিলিটি দেয়, গেলে পরে আপনাকে বলবে যে আপনি কি একবারে এট এ টাইম টাকা নগদ টাকা দিয়ে নিতে চান নাকি ইনস্টলমেন্টে নিতে চান। যদি ইনস্টলমেন্টে নিতে চান তাহলে একটা ডাউন পেমেন্ট তখনই দিতে হবে, বাকিটা আপনাকে মান্থলি হোক বা যেভাবেই হোক ইনস্টলমেন্ট করে দেবে। তার মানে আপনি যখন আপনার এই লোনটা ক্রিয়েট করলেন ইমিডিয়েটলি তখন একটা অ্যামাউন্ট জমা দিলেন, ঠিক আছে? এইটা হলো একটা সিস্টেম। আর একটা আছে, সেটা হচ্ছে আপনি মনে করেন যে একটা ব্যাংক থেকে বা হাউস বিল্ডিং থেকে ফ্ল্যাট কেনার জন্য লোন নিলেন, লোনটা আজকে আপনি ডিসবার্সমেন্ট দিয়ে দিল, সাথে আপনাকে একটা কাগজ ধরিয়ে দিবে যে আগামী মাস থেকে আপনি এই কিস্তি দেওয়া শুরু করবেন, এত বছর বা এতটা কিস্তি মান্থলি। তার মানে আপনার যেদিন লোনটা ক্রিয়েট হলো কিস্তিটা সেদিন কিন্তু দিতে হলো না, দিলেন একটা পিরিয়ড পর থেকে, সেটা 1 মাস হতে পারে 6 মাস হতে পারে, সেটা লোনের অবস্থা বুঝে। তাহলে যে ক্ষেত্রে ইমিডিয়েট কিস্তি দেওয়া হচ্ছে বা ইমিডিয়েট আমি পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে অ্যানুইটি ডিউ। অ্যানুইটি ডিউ লিখে রাখতে পারেন, এটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের বইতে আছে, আপনাদের এখানে এটা আলাপ করা নাই, ঠিক আছে? আর যদি ওই রকম হয় যে আজকে লোন ক্রিয়েট করলাম, দিতে হবে একটা টাইম পর থেকে, তাহলে সেইটাকে বলা হচ্ছে ইমিডিয়েট অ্যানুইটি। ঠিক আছে? এখন আপনাদের মনে হয় পরেই আছে কিনা, আপনাদের বইতে যিনি একটা ওই অঙ্কটা একটু দেখেন যে এইটা কিভাবে করছে। আপনার এখানে মোট হচ্ছে 50,000 টাকার দরকার হবে আপনাকে এবং 6 বছরে। তাহলে ছবিটা যে দেওয়া আছে ছবিটার দিকে খেয়াল করেন। প্রথমে মনে করেন যে প্রত্যেক বছর পি অ্যামাউন্ট করে আপনি জমা করবেন, তাহলে 6টা পি জমা করার পরে 6টা পি মানে 0 টাইমে একটা, আজকেই একটা, তারপরে 1 বছর পর আর একটা, 2 বছর 3 বছর 4 বছর 5 বছরে 6টা পি জমা করলে তারপরের বছর শেষে 50,000 টাকা হয়ে যাবে। তাহলে পি এর মানটা কত? এখানে বইতে একভাবে করছে, সেটা আপনাদের ঠিকই আছে, আপনারা ওইভাবে অবশ্যই করতে পারেন। যে প্রথম পি খাটলো হচ্ছে 6 বছর, দ্বিতীয় পি 5 বছর, তৃতীয় পি 4 বছর, চতুর্থ পি 3 বছর, তারপরে পঞ্চম পি 2 বছর, ষষ্ঠ পি 1 বছর খাটলো। এইভাবে বের করে তারপরে এটাকে সিম্পলিফাই করে তারপরে হচ্ছে আপনাকে এই পি এর মান বের করেছে তারা 6881, যেটা পরের পৃষ্ঠায় দেওয়া আছে। কিন্তু আপনি যদি ফর্মুলা ফলো করেন, সেই ফর্মুলাটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, আছে এখানেই, দেখে নিই কোথায় আছে। এটা তো ফিউচার ভ্যালু অ্যানুইটি ফর্মুলা স্যার। হ্যাঁ স্যার ফিউচার ভ্যালু অ্যানুইটি ফর্মুলা, ওই অ্যানুইটির ফর্মুলা আছে একটা, ফিউচার ভ্যালু টার্মিনাল ভ্যালু কি ফর্মুলা, আর হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা একটা আছে। আমরা ফিউচার স্যার এটা কি ওই অ্যানুইটি টেবিল থেকে করা যায় না? টেবিল থেকে করা যায় যদি ইন্টারেস্টের জানা থাকে, কিন্তু অ্যানুইটি টেবিলের এখন ওইটার তো আমার ফর্মুলা পেতে হবে, নাহলে আপনি টেবিল থেকে তো অবশ্যই করা যায়।
আচ্ছা আপনারা একটু ফর্মুলা লেখেন, আমি মুখে বলে যাচ্ছি, আপনারা একটু লেখেন, অথবা একটু ওয়েট করলেও আমি আরেকটা স্লাইড বের করে দেখিয়ে দিতে পারতাম। আপনারা একটু লেখেন, আমি বলে যাচ্ছি। ওকে স্যার। লেখেন যে প্রথমে লেখেন দুটো ফর্মুলা, সেটা হচ্ছে টার্মিনাল ভ্যালু বা ফিউচার ভ্যালুর ফর্মুলা। এটা আপনাদের বুঝতে হবে, আবার আমি রিপিট করছি, যে অ্যানুইটি ডিউ কোনটা, ইমিডিয়েট অ্যানুইটি কোনটা, এটা কিন্তু বুঝতে হবে। ইমিডিয়েট অ্যানুইটি কিন্তু ইমিডিয়েট পেমেন্ট বোঝায় না। ইমিডিয়েট অ্যানুইটি মানে যেটা এক পিরিয়ড পর থেকে শুরু হয়, আর অ্যানুইটি ডিউ হচ্ছে যেটা আজকে থেকে শুরু হচ্ছে। তাহলে লেখেন টার্মিনাল ভ্যালু ইকুয়াল টু টার্মিনাল ভ্যালু আর ফিউচার ভ্যালু কি আছে? ফিউচার ভ্যালু লেখেন, সমস্যা নেই। ঠিক আছে স্যার। এই যে এখানে পিভি আসছে না, আপনারা লেখেন টিভি, টার্মিনাল ভ্যালু ইকুয়াল টু স্যার তারপর ভ্যালুরও তো একটা ফর্মুলা ছিল, এটা কোথায় আছে দেখে নিই। হ্যাঁ এই যে এখানে আছে, লেখেন এই যে এই সূত্রটা লেখেন, এই যে এইটুকু, টিভি ইকুয়াল টু উপরে যাবে ওইটা, নিচে যাবে আর বাই এম। তবে এম কে বাদ দিতে পারেন, যদি বার্ষিক রেট অফ ইন্টারেস্ট হয় তাহলে এম আমরা লিখবো না, শুধু আর দিয়ে লিখবো। আপনারা শুধু আর দিয়েই লেখেন, লেখেন যে টিভি ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস আর ব্র্যাকেটে, আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দেন 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর নিচে লেখেন শুধু আর। ঠিক আছে? জি স্যার। এইটা হচ্ছে অ্যানুইটি ডিউ, পাশে লেখেন অ্যানুইটি ডিউ এর ক্ষেত্রে, মানে আজকেই যদি কিস্তি শুরু হয়, অ্যানুইটি ডিউ, ঠিক আছে? ওকে, জি স্যার। আবার লেখেন আর একটা লেখেন ফর্মুলা, টার্মিনাল ভ্যালু ইকুয়াল টু, একই ফর্মুলা শুধু এইটা বাদ যাবে, এই যে 1 প্লাস আর বা 1 প্লাস আর বাই এম যেটা আছে, ফার্স্ট এই ফ্যাক্টরটা বাদ যাবে, এই ইনটু শুধু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেরটা, আর নিচে আর। ঠিক আছে? স্যার বুঝতে পারিনি স্যার। প্রথমটা কি লিখছেন? জি স্যার, শুধু আর দিয়ে লিখছি। আচ্ছা শুধু আর দিয়ে কি লিখেছেন? টিভি ইকুয়াল টু এ ইনটু 1 প্লাস আর। জি। আর তারপরে 1 প্লাস আর টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর। হ্যাঁ ওই পরের অংশটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিয়েছেন তো? জি। আর ওকে, এখন এই যে 1 প্লাস আর বাদ দিয়ে ওই ফর্মুলাটাই লেখেন, শুধু এইটুকু 1 প্লাস, প্রথম 1 প্লাস আরটা বাদ দিবেন। এম লিখবো? হ্যাঁ, এই টিভি ইকুয়াল টু এ ইনটু এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা লিখেছেন ওইটা লেখেন, আর নিচে আর। স্যার এম তো কোথাও দরকার নাই এম বাদ দিয়ে দেন, এম বাদ দিয়ে দেন। স্যার আপনি একটু ক্লিয়ার করে লিখে ফেললে ভালো হয় স্যার। হ্যাঁ আপনি একটু ক্লিয়ার করে মুছে লিখে দিলে ভালো হয় স্যার। ফ্রি হ্যান্ডে লিখতে গেলে এটা যেহেতু পাওয়ার টাওয়ার আছে তো এটা আবার একটু সময় লাগে। আচ্ছা তারপরেও আমি ঠিকই আছে, আমি দেখছি দাঁড়ান। আচ্ছা তাহলে আমরা ইসে যাই, আমরা ছিলাম 24 নাম্বার স্লাইডে মনে হয়েছিলাম নাকি? ইয়াতে কত ছিল ঝুমেলা? এইটাই ছিলাম তাই না? স্যার নেক্সট তাহলে অ্যানুইটি, ইমিডিয়েট অ্যানুইটির জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেক্সট এরটা হচ্ছে ইমিডিয়েট অ্যানুইটি। আচ্ছা এখানে যদি আমরা ওইটা লেখার চেষ্টা করি, দেখেন টিভি ইকুয়াল টু, এই জায়গাটাই তো এই যে ভগ্নাংশ আনতে গেলে তো এক সমস্যা লাগবে না, এখন আবার সেই ম্যাথমেটিক্যাল লিখে যেতে হবে সফটওয়্যারে, এখানে একটু সমস্যা হয়ে যাবে। আচ্ছা ইসের বাদ দেন, আমি এটা পরে যদি থাকে আমি দেখাই দেবো, অথবা নিজেরা একটু দেখে নিন, কারণ এই মুকে স্যার আবার একটু রিপিট করেন, করেন আমি দেখি পাই কিনা।
এটা আছে কিন্তু এত স্লাইড এতে কোথায় আছে? ক্যাপিটাল বাজেটিং এ তো থাকার কথা। স্যার আমাদের টাইম ভ্যালুর পার্টটা কি স্যার শেষ? হ্যাঁ, তার টাইম ভ্যালু মানে পার্টটা কি স্যার শেষ? যতটুকু অংশ ছিল স্যার। দাঁড়ান দেখি, দাঁড়ান এই যে এখানে থাকতে পারে এই যে ফর্মুলাগুলো স্যার আমার কাছে স্যার একটা অনার্সের বই আছে স্যার, এখানে স্যার সূত্রগুলো স্যার সুন্দর করে দেওয়া আছে, পাশাপাশি স্যার ব্যবহারের এই যে প্রথমে যে টিভি ইকুয়াল টু এইটা আর পিভি ইকুয়াল টু এইটা লেখেন, এই 1/am বাদ দিয়ে দেবেন, যেখানে r/m আছে সেখানে শুধু r লেখেন, পিভি ইকুয়াল টু এইটা লেখেন, প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু a/r, মাঝামাঝি 1 প্লাস r, সেকেন্ড বা থার্ড ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস 1/1 প্লাস r হোল টু দি পাওয়ার n। দেখা যাচ্ছে তো? পিভি লিখছেন এটা? হোল টু দ্য পাওয়ার n হবে স্যার? হোল টু দি পাওয়ার n, m বাদ দিয়ে দিবেন, 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। স্যার এটা কি অ্যানুইটির সূত্র? হ্যাঁ, এটাও অ্যানুইটি, তবে প্রেজেন্ট ভ্যালুর সূত্র, এবং এইটা হলো আপনার এইটাও অ্যানুইটি ডিউ, যেটা এই যে 1 প্লাস r থাকবে সেটা অ্যানুইটি ডিউ। আর যেটা আর একটা ফর্মুলা ঠিক এইটাই লেখেন, শুধু এই যে 1 প্লাস r-টা বাদ দিয়ে দেন, a/r ইন্টু থার্ড ব্র্যাকেটে যেটা 1 মাইনাস 1/1 প্লাস r হোল টু দি পাওয়ার n, সেটা হবে ইমিডিয়েট অ্যানুইটি। স্যার আরেকবার বলতে হবে। বোঝা যায়? স্যার প্রথমটা তো প্রেজেন্ট ভ্যালু লিখলেন, এর পরেরটা স্যার কি বললেন? পরের স্যার অ্যানুইটি টার্মিনাল ভ্যালু দুটো ফর্মুলা, প্রেজেন্ট ভ্যালু দুটো ফর্মুলা। জি স্যার, প্রথমটা তো লিখলাম। এটার সাথে এক্সট্রা 1 প্লাস r এই ফ্যাক্টরটা আছে, সেটা হচ্ছে অ্যানুইটি ডিউ। দুটো ফর্মুলা প্রায় সেম, ডিফারেন্স শুধু 1 প্লাস r। হ্যাঁ, যেটাই 1 প্লাস r ওই ফ্যাক্টরটা নেই সেটা হচ্ছে ইমিডিয়েট অ্যানুইটি। ইমিডিয়েট অ্যানুইটি মানে খেয়াল করবেন, আমি আজকে লোন করলাম, কিস্তি শুরু হবে 1 মাস পর থেকে বা 1 বছর পর থেকে। আর যেটা অ্যানুইটি ডিউ সেটা আজকে লোন নিলাম, আজকে থেকেই কিস্তি শুরু, ফার্স্ট কিস্তি আজকেই দিতে হবে। ঠিক আছে স্যার, ইমিডিয়েট অ্যানুইটির ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা তাহলে কি দাঁড়াচ্ছে? a/r ইনটু 1 মাইনাস এই পিভি ইকুয়াল টু a/r, থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস 1/r হোল টু দি পাওয়ার n, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে? 1/r না 1 প্লাস r? এখানে না, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই জায়গাটায় মাইনাস হবে, যেটা মাইনাস, তারপরে হলো 1/1 প্লাস r। 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। জি স্যার। ক্লিয়ার? তাহলে আমরা একটু আবার ওই জায়গায় যাই ফিরে। স্যার একটু কনফিউশন রয়ে গেল স্যার। বলেন কোথায়? অ্যানুইটি ডিউ এর ক্ষেত্রে 1 মাইনাস 1 প্লাস r টু দ্য পাওয়ার n। হ্যাঁ, আর ইমিডিয়েট অ্যানুইটির ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালুর ইকুয়েশনটা আমি একটু কনফিউশনে পড়ে গেছি। আপনি এই প্রেজেন্ট ভ্যালুর একটা যে কোনো একটা বলেন তো আমাকে। পিভি ইকুয়াল টু a/r হ্যাঁ
1 plus r মানে ফার্স্ট ব্র্যাকেট দেন ইনটু 1 minus 1 by 1 plus r to the power n এইটা হলো ইমিডিয়েট, ও এইটা হলো অ্যানুইটি ডিউ। অ্যানুইটি ডিউ, হ্যাঁ। আর ইমিডিয়েটটা পাচ্ছি না স্যার। ইমিডিয়েটটা ওই 1 প্লাস r টাকে জাস্ট আউট করে দেন প্রথম। আচ্ছা, তাহলে a by r হ্যাঁ ইনটু 1 minus 1 by r 1 by 1 plus r whole to the power n। আচ্ছা, হয়ে গেছে স্যার। ঠিক আছে, জি স্যার। তাহলে এটা আমরা তাহলে এই জায়গাটাই দেখেন, এই যে নিচে এই যে ফর্মুলাটা এবার খেয়াল করেন। এখানে বলছে কি যে দি ফার্স্ট ইনভেস্টমেন্ট, এই জায়গাটায় যেটা বললো দেখেন, মেশিন 50,000 টাকায় জমতে হবে 6 বছরে। টু অ্যাচিভ দিস ইট উইল মেক 6 অ্যানুয়াল ইনস্টলমেন্টস স্টার্টিং ইমিডিয়েটলি। এখানে কিন্তু এই ওয়ার্ডটা কনফিউজিং, আমি আবারও বলছি। ইমিডিয়েটলি মানে কি? এখানে ইমিডিয়েটলি মানে আজকেই আমি কিস্তি দেওয়া শুরু করব, জমা করা শুরু করব এক্ষুনি, ঠিক আছে? সুতরাং এখানে ফর্মুলা কিন্তু হবে অ্যানুইটি ডিউ এর ফর্মুলা। অ্যানুইটি ডিউ, হ্যাঁ, তার মানে ওই যে আবার ইমিডিয়েট অ্যানুইটি দেখে আবার মনে করেন না যে এটা ইমিডিয়েটলি, ওখানে ইমিডিয়েটলি, তাহলে মনে হয় মিল আছে। তো খবরদার, ঠিক আছে? তাহলে এখানে ফর্মুলা হবে এই যে এইটা আপনাদের, এই যে যেহেতু এইটা ভবিষ্যতের 50,000 টাকা, তাই না? তাহলে টার্মিনাল ভ্যালুর ফর্মুলা বসান। এই 50,000 টাকা তো আজকের পয়সা না, 5 বছর 6 বছর পরে আমি পাবো, তাই না? তার মানে টার্মিনাল ভ্যালু বা ফিউচার ভ্যালু। তাহলে ফিউচার ভ্যালু, এই যে টার্মিনাল ভ্যালু বা ফিউচার ভ্যালু 50,000। কিস্তি হচ্ছে এ, হচ্ছে কিস্তি, যেখানে এখানে হচ্ছে পি। আপনি এও লিখতে পারেন, তাতে সমস্যা নেই। নিচেই আর 5.5%, 1 প্লাস আর, বোঝা যাচ্ছে? সেকেন্ড ব্র্যাকেটে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মানে 6 মাইনাস 1। ঠিক আছে কিনা? স্যার এখন এটা সিম্পলিফাই করতে পারবেন না? সিম্পলিফিকেশনের সময় শুরু করবেন, এই যে আমি যেটা করি, এই যে আগে এখান থেকে শুরু করি। এই যে 1 প্লাস আর এইটা দিলে হয় হচ্ছে 1.055, তাকে পাওয়ার দিই 6 করে, ক্যালকুলেটরে করি কি -1 দিয়ে দিই, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটেরটা পেয়ে গেলাম। এর সাথে আবার 1.055 গুণ করি, গুণ করে আবার তাকে ভাগ করি হচ্ছে 0.055 দিয়ে, করলে যেটা পাবো সেটা দাঁড়াচ্ছে হচ্ছে পি ইন্টু সেইটা। তাহলে পি এর মান হবে 50,000 ডিভাইডেড বাই ওই যে যেটা পেলাম, এই সেটা হবে 6,881। বোঝা যায়? স্যার এটা কোন সূত্রটা দিয়ে করলেন স্যার? এটা ফিউচার ভ্যালু, যেহেতু এটা অ্যানুইটি ডিউ, ওই অ্যানুইটি ডিউ এরটা একটু আগেই তো বললাম, এইটা এই যে ইমিডিয়েটলি জমা দিচ্ছি মানে এক্ষুনি জমা দিচ্ছি, যেটা এক্ষুনি জমা দিই সেটা হচ্ছে অ্যানুইটি ডিউ এর ফর্মুলা। দিছি না? টিভি ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস আর, এরকম একটা পাইছেন না? জি স্যার। ওই ফর্মুলাটা, এই যে টিভি হচ্ছে এইটা টার্মিনাল ভ্যালু বা ফিউচার ভ্যালু, এ হচ্ছে পি, আর হচ্ছে এইটা 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1। দেখেন একটা ফর্মুলা এরকম দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে আমি স্লাইড চেঞ্জ করি, এরপরে যাই আর একটা অঙ্ক দেখেন, আর একটু ক্লিয়ার হবে। এটা দেখেন, 3 annual installments of 500 are paid starting immediately। দেখেন এই যে আবার ইমিডিয়েটলি স্টার্টিং। খবরদার, এটা কিন্তু খেয়াল করবেন খুব ভালোভাবে। অ্যানুইটি ডিউ এর ম্যাথ, হ্যাঁ, ইমিডিয়েটলি স্টার্ট হইছে, দ্যাট মিন্স অ্যানুইটি ডিউ এর ম্যাথ। আচ্ছা দেখেন, তারপরে add 4.9% per annum, find the value of the investment immediately after the third installment। তার মানে 3টা কিস্তি দিচ্ছি 500 টাকা করে, তাহলে 500 টাকা ইন্টু ওই 500 টাকা, এটা কতদিন খাটলো? 4.9% ইন্টারেস্টে এটা খাটলো হচ্ছে 3 বছর না 2 বছর? আপনাদের বইতে মনে হয় এই অঙ্কটা থাকতে পারে।
স্যার টেস্টের আন্ডারস্ট্যান্ডিং 13 13 13 আচ্ছা হ্যাঁ 13তে দেখেন ছবি এঁকে বোঝানো আছে। স্যার এটা ওই ঝামেলা আছে স্যার, ওই যে ইমিডিয়েটলি থার্ড ইনস্টলমেন্ট দেওয়ার পরে আমি তুলে নিলাম, মানে থার্ড ইনস্টলমেন্টের কোনো বেনিফিট পাবো না। এখানে দেখেন এখানে কিন্তু ছবিতে যেটা দেওয়া আছে যে থার্ড ইনস্টলমেন্টটার কিন্তু ইন্টারেস্ট আর্ন করার সময় পাচ্ছে না, তাই না? তার মানে প্রথম 500 টাকা 2 বছর খাটলো, এইটা হচ্ছে 1.049 হোল স্কয়ার। জি স্যার। এইটা হচ্ছে 1.049 আর এটা হচ্ছে 1.049 হোল টু দি পাওয়ার 0 টাইম। তাহলে এটাই হয়। আর ওই ফর্মুলা দিয়ে এইটা আছে, তা ফর্মুলাতে যায় না, আমার দৃষ্টিতে এই ফর্মুলাটাই একটু কনফিউশন আছে। স্যার এখানে 3.149 এটা কি আসলো? কোনটা? 3.14 এটা আচ্ছা আচ্ছা এটা যোগ করে আপনি বলেন তো এটা কিভাবে আসলো? স্যার এইটা হচ্ছে শুরুতেই কারণ 500 টাকা প্রথমে 2 বছর, 1 বছর এটা 2 বছর, রেট অফ ইন্টারেস্ট 0.49, তার মানে 1.049 কে স্কয়ার করলে এটা হয়। এটা আসলে আমার মনে হয় স্কয়ারই দিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এটা আবার কি হয়ে গেল? না হচ্ছে না। স্যার ওটা স্কয়ার করলে হবে 1.1004। কিন্তু এই যে লাইন ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, এই স্ক্রিন তো দেখা যাচ্ছে না, না না স্যার দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে এই যে এখানে দেখেন এই জায়গায় স্কয়ার, এইটা টু দি পাওয়ার 1, এটা টু দি পাওয়ার 0 করলে এটা হবে। আমরা আরেকটা স্লাইড যাই, টাইম শেষ হয়ে গেছে, তারপর আরেকটা স্লাইডে যাই। এইটা একটু দেখেন, 6 annual installment of 800 are made। এটা কোথায় আছে ঠিক স্যার এটা 14 আন্ডারস্ট্যান্ডিং 14 না? এটা আচ্ছা তো স্যার একটা জিওমেট্রিক প্রোগ্রেশন। আচ্ছা এটা একটু দেখেন, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 14। হ্যাঁ টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 14 এ এখানে অনেক অঙ্ক আছে। টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ টেস্ট 6 এইটা তাহলে একটু দেখেন যে if 6 annual installments of 800 are made starting immediately at 5% per annum, what will be the value of the investment immediately after 6 installment? আপনাদেরকে কিন্তু বইতে এই ফর্মুলাই করাইছে যে প্রথম যে টাকাটা দিলাম ওইটা ওই ছবি এঁকে নেবেন, যে আগের অঙ্কটার মতো। প্রথমে সেটা 5 বছর কাটলো, তারপরটা 4 বছর, তারপরটা 3 বছর, তারপরটা 2 বছর, তারপরটা 1 বছর, ব্যাস। তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 5442 টাকা। আর
নিচে এই ফর্মুলা দিয়ে করতে পারেন। এটা হচ্ছে 5442 টাকাতে a বাই r 1 প্লাস r হোল টু দি পাওয়ার n মাইনাস 1। আপনাদের বইতে সবই হচ্ছে যে এই অ্যানুইটি ডিউ এর ফর্মুলা দিয়ে করছে। তারপরে হচ্ছে যে প্রেজেন্ট ভ্যালু আর ডিসকাশন, এখানে ওই যে পিভির যে ফর্মুলাটা আপনাদেরকে দিলাম একটু আগে, ওই ফর্মুলাটাই আসবে। প্রেজেন্ট ভ্যালু ওই যে আমরা বললাম যে যদি a ইকুয়াল টু এইটা হয় তাহলে p ইকুয়াল টু 1 বাই 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। এই যে 1 বাই 1 প্লাস r হোল টু দি পাওয়ার n, এইটাকে বলা হয় ফিউচার ভ্যালু ফ্যাক্টর। এটাই হচ্ছে এইটার ভ্যালু টেবিলে পাওয়া যায়। আপনারা কে একজন বললেন যে টেবিল থেকে পাওয়া যাবে কিনা, হ্যাঁ পাওয়া যাবে। তাহলে এখানে যদি এইটা হয় ফর্মুলা, আমরা একটা অঙ্ক দিলে ভালো বুঝতে পারবো যে টার্মিনাল ভ্যালু আর এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা। প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু এই যে অ্যামাউন্ট বাই 1 প্লাস r হোল টু দি পাওয়ার n, a বাই 1 প্লাস r হোল টু দি পাওয়ার n, যেটা আগের পৃষ্ঠায় দেখালাম। স্যার হ্যাঁ স্যার এই গত ম্যাথটাতে স্টার্টিং ইমিডিয়েটলি থাকলে তাহলে কি আমরা ওই অ্যানিটি এর সূত্র দিয়ে অঙ্ক করলে ভুল হবে? এই জায়গাটাই শোনেন, এই সীমার বইতে একটু কনফিউশন আছে এই কারণে। ওখানে কিন্তু এই যে আমি যেভাবে দুটো ডিভিশন করে দিলাম, তারা কিন্তু এইভাবে করে নাই। যার ফলে এই যে ফর্মুলাটা আমি ব্যবহার করলাম, আমার দৃষ্টিতে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত না। উচিত হওয়া ছিল ওই যে 1 প্লাস r সহ, কিন্তু সেইটা দিলে আবার এটার সাথে উত্তর মেলে না। যার ফলে আপনারা এই যে লং হ্যান্ড যেটা করা হলো, এই লং হ্যান্ডে যায় এখানে। আর এর থেকে জটিল কোনো অঙ্ক আসলে তখন এখানে যায়। দেখা গেল যে 20 বছরের ইনস্টলমেন্ট, 15 বছরের ইনস্টলমেন্ট, তখন তার এতগুলো 15 বছর 20 বছর লিখতে পারবেন না, তখন এই ফর্মুলা ইউজ করবেন। যেটা আপনারা ওই যে আমার শেখানো পদ্ধতিতে যেটাকে উপযুক্ত মনে করবেন সেই ফর্মুলাই ব্যবহার করবেন। অ্যান্সার কি মিলল না মিলল ওগুলো কোনো ফ্যাক্টর না। যদি মনে করেন যে ইমিডিয়েটলি দেওয়া হলো, তার মানে এটা অ্যানুইটি ডিউ এর ফর্মুলা যাবে। আর যদি মনে করেন যে না, এইটা আজকে থেকে না, একটা টাইম 1 মাস পর থেকে বা 6 মাস বা 1 বছর পর থেকে কিস্তি শুরু হলো, তাহলে পরে ওই ইমিডিয়েট অ্যানুইটিটা দিয়ে ফর্মুলা দিবেন। এরপরে যে প্রেজেন্ট ভ্যালু, এর ফর্মুলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা p ইকুয়াল টু a বাই 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে যে দুটো অঙ্ক আছে, এটা আপনাদের বইতে প্রেজেন্ট ভ্যালু এইটা যেটা আছে সেটা হচ্ছে এক্সাম্পল বা ইলাস্ট্রেশন 5 যেটা আছে, এইটা এখানে করা আছে। আপনাদের বইতে অনেক আলোচনা আছে ইত্যাদি ইত্যাদি, ওইগুলো কিচ্ছু দরকার নাই। আপনারা শুধু লিখবেন প্রেজেন্ট ভ্যালু বাই অ্যামাউন্ট বাই 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। যেহেতু প্রথমটাই প্রিন্সিপাল হচ্ছে 200, n এর মান 2, রেট অফ ইন্টারেস্ট 7%, তাহলে 200 ডিভাইডেড বাই 1 প্লাস 7% হোল স্কয়ার ইকুয়াল টু এত টাকা। এইটাই হচ্ছে আপনার কম্পাউন্ডেড অ্যানুয়ালি ইজ অ্যাভেলেবল। এই জায়গাটায় ওই ফাইন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু, এই যে প্রেজেন্ট ভ্যালু, এইটার ক্ষেত্রেও ফাইন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু, এই যে এটা প্রেজেন্ট ভ্যালু। অঙ্ক দুটো খুবই সিম্পল, আপনারা হচ্ছে হার্ড অঙ্ক ইন দ্য মিন টাইম করছেন। তারপরেরটা যেটা আছে, এইটাও পরের টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 16। আজকে টাইম আর নেব না, আবার হয়তো অন্য কারো ক্লাস আছে। আমি আজকে এই পর্যন্তই থাকছি। কালকে 29 নম্বর স্লাইড থেকে শুরু করব। কালকে এবং পরশুদিন দিয়ে এই ফিনান্সিয়ালটা শেষ করতে হবে যেভাবে হোক। আমাদের এইটা হচ্ছে ওই টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 16 স্লাইড নাম্বার হচ্ছে, তাই না? এটা 30 থেকে আমরা কালকে শুরু করব স্লাইড নাম্বার 29 থেকে। ঠিক, আজকে এই পর্যন্তই রাখি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তালেব আছেন নাকি লাইনে? নেক্সট ক্লাস কবে হবে? আগামীকাল না, আগামীকাল সকাল 9:30 না? আজকে কি বার? বৃহস্পতিবার। জি স্যার। শুক্রবারে সকাল 9:30 আছে। কালকে 9:30 9:30 স্যার তালেব স্যার, তাহলে আমি ক্লোজ করে দেই। জি স্যার, ক্লোজ স্যার। ওকে, এরপরে কারো ক্লাস